লিভারপুলের হয়ে ফ্লোরিয়ান ভার্টজের অভিষেক হয়েছে ঠিকই, কিন্তু সেই ম্যাচটা খুব একটা মনে রাখার মতো কিছু হয়নি লিভারপুলের জন্য। 4-2 গোলে এসি মিলানের কাছে ক্লাব ফ্রেন্ডলিতে হেরেছে লিভারপুল, যেটা মোটেই দুশ্চিন্তার কোনো কারণ নয়। ফ্লোরিয়ান ভার্টজকে আমরা ফলস 9 পজিশনে খেলতে দেখেছি, আর গ্রাভেনবার্গ খেলেছেন ডিফেন্সে। তো ওখানেই আসলে অনেক কিছু বলে দেয় যে কেন আসলে লিভারপুলের জন্য এই ম্যাচটা কনসার্নিং কিছুই না। কিন্তু লিভারপুলের ট্রান্সফার বিজনেস নিয়ে এই ম্যাচের পরে কথা বলতে হয়েছে কোচ আর্নে স্লটকে, এবং ইনজুরি নিয়ে নানান রকম মতবাদ তিনি দিয়েছেন। সেই মতবাদের কোনটা আপনি বিশ্বাস করবেন আর কোনটা অবিশ্বাস করবেন, এটা একেবারে এই দর্শক আপনার উপরে ছেড়ে দিতে হচ্ছে, কারণ একই রকম কথা তিনি দুজনকে নিয়ে বলেছেন, একজন লুইস দিয়াজ, অন্যজন ডারউইন নুনিয়েজ। তো যে কারণে এই দুজনই লিভারপুল ছাড়তে পারেন তাই নিয়ে আসলে আলোচনা। প্রথমটা হচ্ছে লুইস দিয়াজকে নিয়ে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। গুঞ্জন বেশ ভালো ডালপালা মেরেছে কয়েকদিন ধরে, সেসব নিয়ে তো আর আমি কথা বলতে পারবো না। ও ভালো ট্রেনিং করছে, তবে এই মুহূর্তে ওকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। দিয়াজকে তিনি বলছেন যে একটু ট্রান্সফারের গুঞ্জন আছে, তাই দলে খেলাচ্ছি না। আবার ডারউইন নুনিয়েজও নাকি খুব ভালো ট্রেনিং করছেন, কিন্তু তাকে দলে নেওয়া হচ্ছে না কেন, সেটার আবার ব্যাখ্যা তিনি করছেন না। এই জায়গায় ইন্টারেস্টিংলি পরে চলে আসছে হচ্ছে ইসাকের নামটা, যে ইসাককে নিউক্যাসল থেকে লিভারপুল নেবে কিনা। যদিও ইকেতিকে তারা সাইন করেছে এবং তার পেছনে, ওই স্ট্রাইকারের পেছনে তারা যথেষ্ট টাকা খরচ করেছে। লিভারপুলের আগের ম্যাচের, অর্থাৎ কালকের ম্যাচের ফরমেশনটা যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখেছেন যে ভার্টসকে যে ফলস 9-এর পজিশনটায় খেলানো হলো, সেটা সম্ভবত একজন স্ট্রাইকার নাই দেখেই তো আমরা তো এক্সপেক্ট করতে পারি যে কোথায় ভার্টসকে আমরা হয়তো একটু লেফট সাইডে দেখবো, হয়তো ফলস 9-এ দেখলে আমরা এলিয়টের জায়গায় দেখতে পারি বা বায়ে একটু দেখতে পারি। লিভারপুল আসলে চাইছেটা কি, মানে লিভারপুল তো এই দুজনকে ছাড়বে, কাকে নেবে? এইখানে কি এখনো লিভারপুলের দল বদলের কেনাকাটা বাকি? দুজনকে ছাড়বে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তবে লুইস দিয়াজ যতটুকু মনে হচ্ছে যে তিনি যাচ্ছেন, তার জন্য বায়ার্ন মিউনিখ 59 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে, লিভারপুল 70 মিলিয়ন চাচ্ছে, এবং বায়ার্ন মিউনিখ নতুন আরেকটা প্রস্তাব পাঠাচ্ছে যেটা 63-64 মিলিয়নের কাছাকাছি যতটুকু বোঝা যাচ্ছে। এবং তিনি যেটা বলছেন যে গুঞ্জন ডালাপালা মেলছে, অনেক ধরনের কথাবার্তাই হচ্ছে, সব কথাবার্তা কিন্তু আসলে বায়ার্ন মিউনিখকে নিয়ে হচ্ছে। বার্সেলোনাও শুরুর দিকে ট্রাই করেছে, ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের কারণে তাদের দলে নেওয়া হয়নি, এবং বায়ার্ন খুব করে চাইছে লুইস দিয়াজকে নিতে, এবং লুইস দিয়াজকে মনে হচ্ছে যেহেতু বয়স 29 হয়ে গেছে, ভালো একটা টাকা পাওয়া যাচ্ছে, আমার কাছে মনে হয় যে লুইস দিয়াজকে লিভারপুলের দরকার আছে। দরকার নাই বললে তো আসলে ভুলই বলা হবে, কারণ লুইস দিয়াজ গেল মৌসুমে পারফর্ম করেছেন। আপনি ভার্টসকে যে নিয়েছেন, ভার্টস তো আর লেফট সাইডে খেলবেন না, ওই জায়গায় হয়তো আপনি গ্যাকপোকে খেলাবেন বা দিয়াজকে খেলাবেন। এখন একিতিকে যে নিয়েছেন আপনি, ইজাককেও যদি নেন, তারা তো প্রপার নাম্বার 9, তখন ডারউইন নুনেজের চলে যেতে হবে যদি আপনি ইজাকের দিকে যেতে চান। আর যদি ইজাককে আপনি না পান, সেক্ষেত্রে নুনেজকে আপনি ছাড়তে পারবেন না, কারণ আপনার দুজন প্রপার নাম্বার 9 তো লাগবে। আপনি একসাথে 3-4টা টুর্নামেন্টে যখন পারফর্ম করছেন, আপনার ওই জায়গায় ব্যাকআপ আপনার লাগবেই। সালাহ হয়তো আপনাকে তার জায়গা থেকে তার সেরা পারফর্মটা করে দিবে, কিন্তু বাকিদের নিয়ে কি আপনি খুব বেশি কনফিডেন্স পাচ্ছেন কিনা? লুইস দিয়াজকে ছেড়ে দিচ্ছে, ইটস বিকজ হয়তো ছেড়ে দিতে পারে, ইটস বিকজ তারা অনেক টাকা খরচ করে ফেলেছে, আরও টাকা খরচ করতে চাচ্ছে ইজাককে দলে নিতে, সে কারণে হয়তো দিয়াজকে ছাড়তে পারে। কিন্তু ডারউইন নুনেজ যেহেতু পারফর্ম করছেন না, তিনি অনেক বেশি, আমার কাছে পার্সোনালি মনে হয় যে ডারউইন নুনেজ অনেক বেশি চান্স ক্রিয়েট করেন, অনেক বেশি রান মেক করেন, কিন্তু মিসও আবার অনেক বেশি করেন, সেটাই সমস্যা। তো এই কারণে মনে হচ্ছে যে দিয়াজকে ছেড়ে দিয়ে তারা হয়তো ইজাকের পেছনেও যেতে পারেন, যিনি প্রুভেড ইংলিশ প্রিমিয়ার লিগে। এইখানে লিভারপুলকে সবাই আমরা কম বেশি ফেভারিট ধরছি, যদিও আমার ধারণা আর্সেনাল চমকে দিতে পারে। কে প্রিমিয়ার লিগের এখন ফেভারিট, এটা নিয়ে আমরা এখন কথা বলতেই পারি। লিভারপুলকে যদি আপনি এইবারের ট্রান্সফার হিসাব করেও আপনি ফেভারিট ধরেন, গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন তারা, এবং দেখে যা মনে হচ্ছে লিভারপুল চাইছে একটা রাজত্ব গড়তে, যেখানে তারা এমন সব প্লেয়ারকে দলে ভেড়াচ্ছে যেটা দিয়ে তারা প্রিমিয়ার লিগ রুল করতে পারবে। আপনি স্ট্রাইকিং পজিশনে যদি ইসাককে তারা কথার কথা নিয়েও নেয়, যেটা মনে হচ্ছে তারা নিতে পারে, আবার নাও নিতে পারে, যেহেতু তারা একে পেয়ে গেছে, সেই হিসাব থেকে লিভারপুলে এখন নতুন করে প্লেয়ার সাইন করানোর আর প্রয়োজন আছে কিনা কোনো জায়গায়? ডিফেন্সে অবশ্যই দরকার আছে। আমরা এতক্ষণ ফরওয়ার্ড লাইনের কথা বলছিলাম, জোটাকে কিন্তু তারা পাচ্ছে না, সেটাও ভুলে গেলে চলবে না। তো ওই জায়গায় একজন প্লেয়ারকে তারা হারিয়েছে, যেটা এই দলটার জন্য অনেক বড় একটা ধাক্কা, বিকজ জোটা কিন্তু মিডলে খেলতে পারতেন, লেফট সাইডেও খেলতে পারতেন। তো গ্যাকপো, জোটা, দিয়াজ তারা কিন্তু ঘুরিয়ে ফিরে বিভিন্ন জায়গায় খেলতেন, যেহেতু নুনেজ
স্ট্রাইকিং পজিশনে তার জায়গাটা পাকাপোক্ত করতে পারেননি। ফ্রিম্পংকে তারা নিয়েছে রাইট ব্যাক পজিশনে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের জায়গায়, কার্কেসকে তারা নিয়েছে লেফট ব্যাক পজিশনে। কিন্তু আপনি যদি সেন্ট্রাল মিডফিল্ড দেখেন সেই জায়গায় ভার্জিল ভ্যান ডাইকের সাথে কোনাতে আছেন, জো গোমেজ আছেন। জো গোমেজের বিভিন্ন সময় ইনজুরি সমস্যা থাকে, খুব বেশি সার্ভিসও তিনি দিতে পারেন এরকম না, ওই জায়গায় প্রপার ব্যাকআপ না। এবং ভার্জিল ভ্যান ডাইকের কিন্তু বয়স হচ্ছে, একা তার উপর আপনি কিন্তু ঠিক আছে, কিন্তু কতটুকু নির্ভর করতে জো গোমেজ যদি ঠিক থাকেন তাহলে তিনি ওই ব্যাকআপটা দিয়ে দিলেন, কথার কথা। মানে আপনি ডিফেন্সে খুব বেশি হয়তো দুটো আপনার রেগুলার সেন্টার ব্যাক, আপনি এর বাইরে তিনটা সেন্টার ব্যাক, প্রপার তিনটা সেন্টার ব্যাকের বেশি একই কোয়ালিটির হয়তো চাইবেন না। সেটা দলে একটা অন্যরকম কম্পিটিশন অনেক সময় তৈরি করতে পারে। লিভারপুলের অ্যাপার্ট ফ্রম দ্য মানে ব্যাকের এইটুকু কনসার্ন, কালকে যেমন গোলকিপিং পজিশনে স্টার্ট করলেন, আমরা দেখলাম যে মামারদাশভিলিও খেললেন, তাই না, পরে গিয়ে। তো এই যে গোলকিপারেরও চেঞ্জ বা ডিফেন্ডারদের সঙ্গে আমার তো মনে হয় যে লিভারপুল পরের বার গোলকিপারও পরিবর্তন করিয়ে খেলবে, যে কিছু ম্যাচে আলিসনকে আমরা দেখবো, কিছু ম্যাচ দেখবো মামারদাশভিলি খেলছেন, আমি দেখবো হয়তো কিছু ম্যাচে লেফট ব্যাকে চেঞ্জ হয়েছে, রাইট ব্যাক পজিশনে চেঞ্জ হয়েছে, যেহেতু তার কাছে অপশন আছে। মিডফিল্ডের দিকের থেকে আপনি যদি ফরওয়ার্ড লাইনে আসেন, মিডফিল্ডে কিছু রোটেশন করা যেতে পারে। এই যে বললেন না যে অনেকগুলো টুর্নামেন্ট আছে, এই সব কিছু সম্ভবত লিভারপুল টার্গেট করতে চাইবে। লিভারপুলের গতবার একই রকম ভালো অবস্থানে থেকেও তারা প্রিমিয়ার লিগ টাইটেলটা জিতলো ঠিকই, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে খুব আর্লি একটা এক্সিট তাদের মোটামুটি নিতে হয়েছিল, কিন্তু পেয়েছেন পরে, তারপর তারা শীর্ষে ছিল। এই সব আলোচনার পরে এই যে আর্সেনালের কথা আমরা ব্রেকের আগে বললাম, আর এখন আমরা লিভারপুলের কথা বলছি, আপনি আমাকে ব্রেকের সময় কেন বললেন যে ম্যানচেস্টার সিটি হচ্ছে গিয়ে ফেভারিট? আমার কাছে এখনো পার্সোনালি মনে হয় যে লিভারপুলের, আমরা বলছি যে ফরওয়ার্ড লাইন খুব শক্তিশালী, মিডফিল্ড তাদের সবচেয়ে বেশি শক্তিশালী। ওইখানে ম্যাকালিস্টার আছেন, গ্রাভেনব্যাক আছেন, সবুজলাই আছেন, এবং ভার্টসও হয়তো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন। ডিফেন্সে তাদের কিছুটা ঘাটতি এখন আছে। ফ্রিম্পং রাইট ব্যাকে নতুন, কার্কেজও নতুন, ভার্জিল ভ্যান ডাইকের বয়স হচ্ছে, আমার কাছে পার্সোনালি মনে হয় ওই জায়গায় আরেকটা সাইনিং তাদের দরকার সেন্ট্রাল ডিফেন্সে। অন্যদিকে আপনি যদি আর্সেনালের কথা বলেন, আর্সেনালেরও ডিফেন্সে বেন হোয়াইট একদিকে, সালিবা একদিকে, টিম্বারের বিভিন্ন সময় ইনজুরি সমস্যা থাকে, লুইস কেলি লেফট ব্যাকে। আমার কাছে মনে হয় এই দুই দলের ডিফেন্স এর তুলনায় ম্যান সিটির ডিফেন্স শক্তিশালী। আমার কাছে তো পুরা উল্টা মনে হয়। আমার কাছে মনে হয় যে ম্যান সিটির ডিফেন্সের ঝামেলা রয়েই গেছে। হ্যাঁ, তাদের মধ্যে গেল মৌসুমে ওই যে কেমিস্ট্রিটার কারণে তারা এর আগের 2-3 মৌসুম ধরে অনেক বেশি এগিয়ে গিয়েছিল, সেই জায়গায় ভাঙন ধরেছে। আমার কাছে মনে হয় ওই জায়গাটা যদি তারা ঠিক করতে পারে, এই দলটাতে যথেষ্ট শক্তিমত্তা ডিফেন্স আছে। মাঝখানে একদিন মানে যে গেস্ট হিসেবে এসে যে প্রেডিকশন করে দিয়ে গেলেন, এটা যদি মিলে যায় তাহলে বছরখানেক পরে এইটা একটা মানে জাদুঘরে যাওয়া মতো প্রেডিকশন হয়ে যাবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যান সিটি যা টাকা খরচ করার জানুয়ারিতে করে ফেলেছে। হ্যাঁ, এই কারণে কিন্তু মনে হচ্ছে যে তারা খুব বেশি নড়াচড়া করছে না, তারা যা করার করে ফেলেছে। এই প্রি সিজনে এখন তারা নিজেদের গুছিয়ে নিচ্ছে। অন্যদিকে লিভারপুল আর্সেনাল অনেক টাকা খরচ করছে দেখে মনে হচ্ছে যে তারা টাইটেল ফেভারিট বা তারা টাইটেল কন্টেন্ডার। ম্যান সিটি যেহেতু এখন টাকা খরচ করছে না, ভুলে গেলে তারা টাকা খরচ করে ফেলেছে। আচ্ছা, যে ট্রান্সফার নিয়ে আমরা অনেক কথা বলছিলাম, একটু যাওয়ার আগে মনে করিয়ে দিই যে আজকে রাতে একটা ইন্টারেস্টিং ম্যাচ রয়েছে, এবং ম্যাচটা হচ্ছে উইমেন্স ইউরোর ফাইনাল, যেখানে আপনি আগের বিশ্বকাপের 2 ফাইনালিস্টকে খেলতে দেখবেন। ইংল্যান্ড ভার্সেস স্পেন, এক পাশে আইতানা বনমাতির স্পেন, ওখানে আলেক্সিয়া পুতেয়াসরাও খেলেন। এই স্পেন একেবারে সহজ স্বাভাবিকভাবে যদি এইভাবে বলি যে উইমেন্স ইউরোর খুব বেশি খেলা যে আমরা দেখেছি তা না, তবে আজকের ফাইনালটা বোধহয় অনেকেই দেখবেন এবং দেখার আগ্রহ আছে, এবং সবাই মনে করছে যে স্পেন বাই ফার ফেভারিট। স্পেন শক্তির দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে, কিন্তু ইংল্যান্ড কিন্তু ওই যে স্পেনের সাথে কেউ টক্কর দিতে পারলে সেটাই ইংল্যান্ডই। এই মৌসুমে তারা ফ্রান্সের কাছে হেরেছে প্রথম ম্যাচে, এরপর যেভাবে কামব্যাক করেছে আমার কাছে মনে হয় যথেষ্ট ফাইট হবে এই ম্যাচটায়। এই বছরই 2বার 2টা দল খেলেছে নেশনস লিগে, ওয়েম্বলিতে ইংল্যান্ড জিতেছে, বার্সেলোনায় আবার স্পেন জিতেছে। ওই যে গেল ইউরোর ছেলেদের ফাইনালেও এই 2টা খেলেছে, মেয়েদের ফাইনালেও এই 2টা দল খেলছে, এবং 22-এর ইউরোতে এই 2টা দল খেলেছে, সেখানে আবার ইংল্যান্ড জিতেছে। যতটুকু মনে হচ্ছে যে স্পেনকে সবাই এগিয়ে রাখলেও ইংল্যান্ড মোটেও পিছিয়ে থাকবেন এবং জমজমাট একটা ম্যাচ হবে, চমৎকার একটা ফাইনাল হবে। এই নিশ্চয়তা বোধহয় আমরা এখান থেকেই দিতে পারি যে দেখার মতো একটা ম্যাচ হবে। বাংলাদেশের জন্য টাইমিংটাও খুব ভালো, রাত 10টায়, তাই না খেলা? 10টায়। প্রেডিকশন স্পেন 1-0। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.